বার তাকে ধর্ষণ করেছিল। মহিলা কনস্টেবলটি আরাফকে সব জানালো। এদিকে 3 দিন পর আরাফ তাকে দেখতে এলো। রুহানির পাশে বসলো সে। রুহানি অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেছে। আরাফ বলল, তোমার বাবা মাকে এখনো কিছুই জানায়নি আমি। এটা অন্যায় হচ্ছে। তুমি এখন সুস্থ হয়ে গেছো, ওদের সব জানাতে হবে। রুহানি উঠে বসতেই ব্যথায় কুঁকড়ে উঠল। আরাফ ব্যস্ত হয়ে বলল, তুমি শুয়ে থাকো। রুহানি মাথা নেড়ে বলল, না স্যার, আমি এখন একদম সুস্থ। আপনি তো ডাক্তার হবেন, আপনি যা বলবেন বাবা মা ওইটাই বিশ্বাস করবে। প্লিজ ওদের বলবেন না আমার সাথে কি হয়েছে। আমি ওদের একটা মাত্র মেয়ে, ওরা মরে যাবে এসব শুনলে। আপনি বলবেন ওরা আমাকে মেরেছিল, তাই আমি হাঁটতে পারছি না। কি বলছো তুমি? যারা তোমার সাথে অন্যায় করেছে ওদের ছেড়ে দেওয়া সম্ভব না। ওদের আল্লাহ শাস্তি দেবে, দেখবেন আল্লাহই ওদের শাস্তি দেবে। কিন্তু সত্যটা সবাই জেনে গেলে এই পৃথিবীটাই আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। তখন ওই শয়তানগুলো শাস্তি পাক না পাক আমি চরম শাস্তি পাবো। এমনিতে আমার সব শেষ হয়ে গেছে, আমার বেঁচে থাকার কোনো দরকার নেই, কিন্তু আমার সাহসও নেই আত্মহত্যা করার। আরাফ ধমকে সুরে বলল, কি উল্টাপাল্টা কথা বলছো? সত্যি বলছি স্যার, আমি ভেবেছি ওরা আমাকে মেরে ফেলবে, কিন্তু ওরা তো আমাকে মেরে যায়নি। এখন আমি কিভাবে বাঁচবো? রুহানি 2 হাত দিয়ে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। এই কান্নার শব্দ সহ্য করতে পারছে না আরাফ। সে উঠে চলে গেল। শাহবাজ খান, আতাকিয়া জাহান এবং অরুণিকা রুহানিকে দেখতে এলো হাসপাতালে। রুহানি অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল বাবা মার দিকে। তারা মেয়েকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। এদিকে আরাফের অনুরোধে দায়িত্বরত ডক্টর রুহানির ব্যাপারে কিছুই জানালেন না তার অভিভাবককে। থানায় গিয়েও আরাফ অনুরোধ করল ধর্ষণের ব্যাপারে যাতে শাহবাজ খান ও আতাকিয়া জাহানকে জানানো না হয়। বড় চৌধুরী সাহেবের নাতি এই অনুরোধ করেছে, তাই অফিসার অনুরোধটি রাখলেন। যেখানে ভিকটিম নিজেই ব্যাপারটা চাপাতে চাইছে, এখানে আর কার কি করার আছে। তবে মামলা বন্ধ করেনি আরাফ। রুহানির মিথ্যে বক্তব্য নেওয়া হয়েছে। 4 জন তাকে অপহরণ করেছে, আর 3 জন লাঠি ও বেল্ট দিয়ে পিটিয়েছে। যদিও এই অগতে পারছে না। একটা মেয়েকে অপহরণ করে 3 দিন আটকে রেখে শুধুই মারল, অসম্ভব। রুহানি বাসায় ফিরেছে 1 সপ্তাহ হচ্ছে। আশেপাশের মহিলা প্রতিবেশীরা আতিকিয়া জাহানকে বারংবার প্রশ্ন করছেন। তিনি বেশ স্বস্তির সাথে উত্তর দিতে পারছেন, আর সবাইকে বলেছেন এক বকাটে ছেলে তার মেয়েকে বিরক্ত করত। তার মেয়ে একটু প্রতিবাদ করেছে, তাই ক্ষোভে পড়ে উঠিয়ে নিয়ে তাকে মেরেছে। তিনি মিথ্যে যে বলছেন না তা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু এই কথা নিতান্তই হাস্যকর মনে হচ্ছে অনেকের কাছে। তবে মেয়েটার যে বড় কোনো ক্ষতি হয়নি এ নিয়ে প্রতিবেশীরা বেশ সন্তুষ্ট। রুহানির কেস নেওয়া ডক্টর, পুলিশ সদস্যরা আরাফের বক্তব্যই দিচ্ছে, তাই প্রতিবেশীরা আরও ভালোভাবে নিশ্চিন্ত হয়েছে রুহানির সাথে খারাপ কিছু হয়নি। কিন্তু থেমে থাকে না নিন্দুকেরা। লোকের মুখে মুখে রড়ছে মেয়ে বেশি তিনিং বিরিং করে। কিছু হয়নি তার মানে এই না যে সামনে হবে না। বকাটে ছেলেদের সাথে কথা বলতে কেন হচ্ছে তার? মার খেয়েছে তাও কি ভালো নাকি? মান সম্মান তো ওখানেই শেষ। মেয়ের বিয়ে দিতে কষ্ট হবে, লোকে জানাবে 3 দিন 2 রাত ঘরের বাইরে কাটিয়েছে 3টা ছেলের সাথে। আমরা দেখি তো মেয়ে ছাদে উঠে শাড়ি পরে তিরিং বিরিং করে। রুহানি কান চেপে ঘরে বসে আছে। এসব শোনার পর থেকে সে নিজের মনে বিড়বিড় করছে, আর একটু পরপর ফুপিয়ে কাছে। বিকেলে অরুণিকা জোর করে রুহানিকে ছাদে নিয়ে গেল। আরাফরা তখন ছাদেই ছিল। দেখল রুদবাও ছাদে আছে, তার এক মেয়ে কাজিনের সাথে। রুহানি এতগুলো মানুষ দেখে নেমে পড়তে যাবে, রুদবা এসে টেনে আনলো তাকে। রুহানি মাথা নিচু করে রেখেছে। রুদবা ভ্রু কুঁচকে বলল, ভাই তুই তো ফেমাস। রুহানি রুদবার দিকে তাকিয়ে চুপসে গেল। অরুণিকা রুদবাকে ইশারায় চুপ থাকতে বলল। রুদবা মুখ বাঁকিয়ে রুহানির হাত ধরে তাকে তাদের পাশে বসালো। এরপর রুদবা তার কাজিনকে বলল, টুম্পা এ হচ্ছে আমাদের এলাকার মিরাকল গার্ল। ওকে 3 দিন ধরে আটকে রেখেও মাস্তান সর্দার কিচ্ছু করেনি। অরুণিকা রাগী স্বরে বলল, এটা কেমন কথা? রুতবা তুই কি পাগল হয়ে গেছিস? ভাই আরু, এটা আমার কথা না, এটা পাশের বাসার আন্টিদের কথা। রুহানি তো ফেমাস
হয়ে গেছে সবার মুখে মুখে রুহানি অ্যান্ড রুহানি। আরাফের হাত মুঠো হয়ে এলো। সে দাঁতে দাঁত পিষে চাপা স্বরে বলল, এই মেয়েটার কি মাথা ঠিক আছে? কিছু হলে বোধহয় ওরা বেশি খুশি হতো। এদিকে রুতবা রুহানিকে বলল, সরি রুহানি, মাইন্ড করিস না। আলহামদুলিল্লাহ তোর সাথে খারাপ কিছু হয়নি, কিন্তু মার খেলি তো। কি দরকার সব ছেলেদের জবাব দেওয়া? তোর মুখ একটু বেশি চলে। ওরা বিরক্ত করে চলে যেত, তুই কেন বলতে গেলি? ওই মুখে কেউ পাত্তা দেবে না। এখন তোকেও তো মেরে মুখে দাগ করে দিয়েছে। রুহানি চমকে তাকালো রুতবার দিকে। আনমনে গালে হাত দিতেই মনে পড়ল বেল্টের আঘাত লেগেছিল তার মুখে। রুতবা পুনরায় বলল, আমি আরও আমাদের কি কেউ বিরক্ত করে? আর আন্টিগুলো মিথ্যাও বলেনি। তুই তো প্রতি সপ্তাহে শাড়ি পরে ছাদে উঠে ঢং করিস, বৃষ্টি শুরু হলেই গা ভেজাতে চলে আসিস। ভেজা গায়ে কত মানুষ তোকে দেখে, খারাপ চিন্তা করে। রুহানি উঠে দাঁড়িয়ে বিড়বিড় করে বারংবার বলতে লাগলো, আমি আর পরবো না শাড়ি, আর কখনো পরবো না, কখনো পরবো না। কারোর সাথে কথা বলবো না, চুপ থাকবো, একদম চুপ থাকবো। রুহানি অরুণিকার হাত ধরে কাপা কণ্ঠে বলল, আমি আর বৃষ্টিতেও ভিজবো না। তুই তো জানিস আমি একটু বোকা, আমি এত কিছু বুঝি না। আমি আর কখনো বৃষ্টিতে ভিজবো না, বাসা থেকেও বের হব না। এই বলে রুহানি দ্রুত ছাদ থেকে নেমে পড়ল। আর আরাফ নির্বাক তাকিয়ে রইল রুহানির যাওয়ার পানে। এদিকে রুতবা রুহানিকে চলে যেতে দেখে তুর্যের দিকে তাকিয়ে বলল, আমি খারাপ কি বলেছি? ওকে বোঝানো আমাদের দায়িত্ব, আমরা ওর বড়। পরে যদি আবার এমন কিছু হয়। অরুণিকা অনেকক্ষণ সহ্য করেছিল, কিন্তু আর পারল না। রুতবার গালে সশব্দে চর বসিয়ে দিল সে। রুতবা গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল সেকেন্ড খানিক। রুতবার কাজিন টুম্পা অরুণিকার উপর চেঁচিয়ে বলল, এই মেয়েকে জিজ্ঞেস করো কোন সাহসে আমার বোনের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে। তুর্য আহনাফ অরুণিকাকে থামাতে আসবে। অরুণিকা তুর্যের দিকে এক নজর তাকিয়ে টুম্পাকে বলল, একটা ছেলের সাথে ছাদে দাঁড়িয়ে ঘেঁষাঘেঁষি করা, হাসাহাসি করা কি তোমাদের টিপিক্যাল আন্টিদের চোখে পড়ে না? নাকি ব্যাচেলর ঘরে গিয়ে মাতলামি করার কথা আন্টিদের জানাতে হবে? রুতবা চোখ বড় বড় করে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা তার দিকে তাকিয়ে বলল, নিজের ক্যারেক্টার দেখে অন্য কারো ব্যাপারে কথা বলতে আসিস। রুতবা তাচ্ছিল্যের সুরে বলল, তুই তো খুব পবিত্র। শোন ওরু, তোর হিস্ট্রি জানা আছে আমার। আহনাফ স্যারের সাথে কি কি করেছিস সব জানি আমি। আহনাফ ধমকের সুরে বলল, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। ও আমার সাথে যা যা করেছে তুমি এখানে ইন্টারফেয়ার করার কি? শি ইজ মাই ওয়াইফ, আন্ডারস্ট্যান্ড? আমি ওকে রাইট দিয়েছি আমার সাথে যা ইচ্ছে করার। হু দ্য হেল আর ইউ? আহনাফ হঠাৎ রেগে যাওয়ায় তুর্য তাকে থামালো। আহনাফ তুর্যকে ধাক্কা মেরে বলল, এই থার্ড ক্লাস মেয়ের সাথে কথা বলিস কিভাবে তুই? তো রুচির অধপতন হয়েছে। রুতবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অরুণিকা রুতবাকে উদ্দেশ্য করে বলল, আমি তোর জন্য আফসোস করছিলাম এতদিন, কিন্তু না, আমি সত্যি হ্যাপি। ইউ ডিজার্ভ দিস পেইন অ্যান্ড আই এম ওয়েটিং। আরাফ গম্ভীর মুখে বাতি নিভিয়ে বসে আছে নিজের ঘরে। তার চোখের সামনে ভাসছে রুহানির হাসি মাখা মুখ, কানে বাজছে তার দুষ্টু মিষ্টি কথা, আবার পরক্ষণই সেই বিধ্বস্ত চাহনি। মনটা অস্থির হয়ে গেছে তার। কেন সে রুহানির এই অবস্থা মেনে নিতে পারছে না? আহনাফ তার রুমের দরজায় কড়া নাড়তেই আরাফ নিজেকে সামলে নিল। আহনাফ রুমে ঢুকে আরাফের সামনে বসে বলল, এই কেসটা এইভাবে মিথ্যে বানিয়ে দিলি? এখন ওদের প্রপার শাস্তি হবে না, আদালতে অপহরণের রায় দেবে শুধু। কয়েক মাস পর আবার বেরিয়ে আসবে ওরা। মেয়েটা গাথামি করবে দেখে তুইও করবি? আরাফ শক্ত কণ্ঠে বলল, তুই আর তাহমিদ ছাড়া কেউ জানে না রুহানির ব্যাপারে। তাহমিদ তো কাউকে বলবে না। তুই আল্লাহর হস্তে তুর্যকে বলতে যাবি না এসব। এই সত্য তোর আর তাহমিদের মধ্যে যাতে সারা জীবনের জন্য দাফন হয়ে যায়। আমি কাউকে বলবো না, কিন্তু ওই রেপিস্টগুলো অবাধে ঘুরবে, ওদের সাহস আরও বাড়বে। তোর কি মনে হয় আমি ওদের ছাড়বো?
আগে বের হোক ওরা, মামলা ঠান্ডা হোক। এদের ফাঁসি হলে কম হবে। আমি দেব ওদের শাস্তি, এমন শাস্তি দিব বাপদাদার জন্মেও ভুলবে না। আহনাফ হতাশ কণ্ঠে বলল। মাঝে মেয়েটার জীবনটা তো এলোমেলো হয়ে গেল। হঠাৎ আরাফ টেবিলের উপর থেকে মোটর সাইকেলের চাবি আর ফোন নিয়ে বেরিয়ে পড়ল। আহনাফ অবাক হয়ে গেল আরাফের এমন আচরণে। 4 দিন পর কলিং বেলের শব্দ শুনে আতিকিয়া জাহান দরজা খুলে চমকে উঠলেন। দরজার বাইরে বড় চৌধুরী সাহেব, মিসেস চৌধুরী এবং আরেফিন চৌধুরী দাঁড়িয়ে আছেন। আতিকিয়া তাদের ভেতরে আসতে বলে অরুণিকাকে ডাকলেন। অরুণিকা দাদা দাদি এবং বড় চাচাকে দেখে বেশ অবাক হলো। শাহবাজ খান বসার ঘরে এসে আরেফিন চৌধুরীকে দেখে চমকে উঠলেন। দুজনের চোখাচোখিতে স্পষ্ট ফুটে উঠেছে রহস্য। শাহবাজ খান গম্ভীর মুখে তাদের মুখোমুখি সোফায় বসলেন। আরেফিন চৌধুরী মুখ ঘুরিয়ে রেখেছেন। আতিকিয়া জাহান অরুণিকাকে নাস্তার জন্য পাঠালেন। মিসেস চৌধুরী বললেন, কিছু লাগবে না, আমরা এসেছি খুব জরুরি ব্যাপারে কথা বলতে এসেছি। জানি অনেক বছর আগে আমাদের মধ্যে কিছু ঝামেলা হয়েছিল, কিন্তু আপনাদের সাথে আমাদের আত্মীয়তা অরুণিকার জন্য রয়ে গেছে। আর এখন এই আত্মীয়তার সম্পর্ক যদি আরও পাকাপোক্ত করা যায়। শাহবাজ খান অবাক হয়ে বললেন। বুঝলাম না আপনার কথা। অরুণিকা রান্নাঘর থেকে আড়ি পেতে শুনছে। মিসেস চৌধুরী বললেন, আরাফের মা নেই, ওর বাবা ছাড়া আর কেউ নেই। আরাফ আমাদের ঘরের গর্ব। সে 4 দিন আগে তার পছন্দ জানিয়েছে। আপনাদের মেয়ে রুহানিকে বিয়ে করতে চায় আমার নাতি। অরুণিকা গালে হাত দিয়ে রান্নাঘরে ঢুকে খুশিতে লাফিয়ে উঠল, মিনমিনিয়ে বলল, ওহ মাই গড, এই বছরের বেস্ট নিউজ এটা। ইয়েস ইয়েস, মাই বেস্ট বনু উইথ মাই বেস্ট কাজিন ব্রাদার। হোয়াট এ ম্যাচ, পারফেক্ট কাপল। থু থু থু, কারোর নজর না পড়ুক। শাহবাজ খান কিছু বলতে যাবে আতিকিয়া জাহান ব্যস্ত কণ্ঠে বললেন, আমাদের কোনো আপত্তি নেই। শাহবাজ খান চোখ বড় বড় করে তাকালেন। আতিকিয়া জাহান অরুণিকাকে ডেকে বললেন, অরু, তুমি এখানে বসো। এই বলে শাহবাজ খানকে নিয়ে ভেতরে চলে গেলেন তিনি। অনেক বোঝালেন মেয়ের সাথে যা হয়েছে এর মধ্যে এই সম্বন্ধ ফেলে দেওয়ার মতো না। শাহবাজ খান স্ত্রীর যুক্তিতে ফেলতে পারছেন না। তিনি এবার থমথমে মুখে রুহানির রুমে গেলেন। ঘুমন্ত রুহানি বাবার ডাকে উঠে বসল। শাহবাজ খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার সাথে কিছু কথা আছে। রুহানি ভীত দৃষ্টিতে বাবার দিকে তাকালো। দরজার কাছে মা দাঁড়ানো। সে মনে মনে ভাবছে, ওরা কি সব জেনে গেছে? শাহবাজ খান বললেন। তোমার বিয়ে নিয়ে কি ভাবলা? রুহানি মাথা নামিয়ে বলল, আমার কোনো ভাবনা নেই। তোমাকে যদি বিয়ে দিতে চাই, তোমার অসুবিধা আছে? আমাকে কেউ বিয়ে করবে কেন? আতিকিয়া জাহান রুমে ঢুকে বললেন, এটা কেমন কথা? তোমার জন্যই সম্বন্ধ এসেছে। রুহানি অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। আতিকিয়া জাহান মেয়ের থুতনি ধরে বললেন, চৌধুরী বাড়ির নাতির জন্য। রুহানি যেন আরো চমকে উঠল। শাহবাজ খান বললেন, আরাফ তার অভিভাবক পাঠিয়েছে। তোমরা কি একজন আরেকজনকে পছন্দ করো? রুহানির মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। সে ভাবছে, স্যার সব জেনে আমাকে কেন বিয়ে করতে চাইছেন? মাথা কি খারাপ হয়ে গেছে ওনার? আতিকিয়া জাহান স্বামীকে বললেন, চুপ করে আছে তোমার মেয়ে, বলবে না কোনো কথা। স্যার রেখেছি, এদিকে নাকের নিচে প্রেম করে ফেলেছে। যাই করেছে, ছেলে কিন্তু ভালো। তোমার ইন্টারফেল মেয়ের জন্য ডাক্তার প্রস্তাব এসেছে। 4টিখানি কথা নয়, লোকে শুনলে অবাক হবে। আমাদের মেয়ের তো কপাল ভালো। শাহবাজ খান মেয়ের দিকে তাকিয়ে স্মিত হেসে উঠে পড়লেন। রুহানির হাত পা অবশ হয়ে যাচ্ছে। আশেপাশে তাকিয়ে ভাবতে লাগলো, আমি কি স্বপ্ন দেখছি? তুর্য, ইভান এবং ইমন আরাফকে ঘিরে দাঁড়িয়ে আছে। আহনাফ এবং তাহমিদ একপাশে বসে আছে। আরাফ বিরক্ত মুখে বলল, আমার সামনে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? সর এখান থেকে। তুর্যের হাতে একটি মেডিকেল রিপোর্ট। সেই রিপোর্টটি আরাফের সামনে রেখে বলল, তোর কি মাথা ঠিক আছে আরাফ?
আরব তাকে সরিয়ে অন্য পাশে যেতেই তুর্য আহনাবের কাছে এসে বলল। তোর ভাই কি মাতাল হয়ে গেছে? ওকে কিছু বল। আহনাব ক্ষীণ কণ্ঠে বলল। আমি কি বলবো? ইভান ব্রুকুসকে বলল। ওয়েট, তোরা দুজন এত শান্ত হয়ে বসে আছিস কেন? তোরা কি আগে থেকে সব জানতি? তাহমিদ ও আহনাফ একে অপরের মুখ চাওয়াচাবি করল। ইমন বলল। এরা তো সব জেনে এমন কাজ করছে। এই তোরা আরাফকে না বুঝিয়ে উল্টো ওকে বাবা দিচ্ছিস কেন? ইভান বলল। ভাই, এখানে কি মহান হওয়ার কম্পিটিশন হচ্ছে? আরব শক্ত হয়ে বসে আছে। তুর্য বলল। সিরিয়াসলি এমন ইমেচিউর ডিসিশন আমি আরবের কাছ থেকে আশা করিনি। এই রিপোর্টে স্পষ্ট লেখা আছে রুহানির রেপ হয়েছে, আর এত বড় সত্য ওর পরিবারের কাছ থেকে হাইড করা, এটা কেমন লজিক? আহনাব বলল। রুহানি চায় না এসব কেউ জানুক। আরে ওই মেয়ে তো বোকা, ওকে বুঝে এসব। আরব ক্ষীণ কণ্ঠে বলল। আমি যা করছি ভেবে করছি, আমার ডিসিশন আমাকে হ্যান্ডেল করতে দে। এটা কেমন ডিসিশন? কিভাবে হ্যান্ডেল করেছিস তুই? রুহানি কি বিয়ে করে? তোর এখানে কি দোষ? তুই কেন মহান হতে চাচ্ছিস? তাহমিদ বলল। আরবকে তো কেউ ফোর্স করছে না, ও নিজে যা বুঝেছে তাই করেছে, এটা ওর ডিসিশন। ইভান বলল। কিন্তু আরাফের একটা জীবন আছে, মহান হওয়ারও একটা লিমিট আছে। আহনাব কপাল চেপে ধরে বলল। প্লিজ ঘ্যানঘ্যানানি করিস না তো, তোদের চেঁচা শুনে আমার মাথা ব্যথা করছে। আজব, তোর ভাইকে তুই কিছুই বলছিস না? আমার এখানে কিছুই বলার নেই। ইমন বলল। কেন? আরাফ কেন এই কাজ করবে? মেয়েটার রেপ হয়েছে, প্রথমত এটা সবার কাছ থেকে হাইড করেছে, আর এখন বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছে। আরাফের আঙ্কেল জানলে তো ঘটনা সিরিয়াস হয়ে যাবে। তুর্য আরাফের ড্রয়ারে আজ রিপোর্টটা দেখেছে বলেই জানতে পেরেছি আমরা, নয়তো এই দুইটা তো বলতোই না। তাহমিদ বলল। আমাদের দুজনকে এখানে টানিস না। আহনাব বলল। আর মেয়েটার এখানে কোনো দোষ নেই, এটা ভাগ্যেই লেখা ছিল, তাই বারবার রেপ ওয়ার্ডটা ইউজ করিস না। তুর্য আরাফের সামনে দাঁড়িয়ে বলল। ওকে ফাইন, রুহানির সাথে যা হয়েছে বুঝলাম, ওর কথাই তুই সত্যটা কাউকে জানতে দিলি না, এটাও বুঝলাম, কিন্তু বিয়ে কেন করেছিস ওকে? আরাফ ক্ষীণ কণ্ঠে বলল। আমি জানিয়েছি কেন করছি। তুই সিরিয়াস? তুই কে পছন্দ করিস? আমার এটা বিশ্বাস হচ্ছে না। তুই ওখানে কেন এসছিস? তুই তাহমিদকে নিয়ে এই বাড়িতে কেন উঠেছিস? তোর উদ্দেশ্য কি ছিল? আরাফ অসহায় দৃষ্টিতে তুর্যের দিকে তাকালো। ইভান বলল। আহনাব আমাকে আর তুর্যকে জোর করেছে, বিধায় আমরা এখানে উঠেছি ওর সাথে। ওর উদ্দেশ্য অরুর আশেপাশে থাকা। তুই কেন এসেছিস এখানে? তোর উদ্দেশ্য কি? ইমন বলল। আরাফ, তুই আমাকে বলেছিলি তুই শাহবাজ খানকে ছাড়বি না, এখন লোকটার মেয়েকে বিয়ে করছিস। আমি তোকে আজ একদম চিনতে পারছি না। তুই রুহানিকে ভালোবেসেছিস কখন? আগে আমাকে সেটা বল। তুই শাহবাজ খান দেশে আসার অপেক্ষায় ছিলি, তুই ওনাকে ফাঁসাতে চেয়েছিলি, উনি এখন তোর সামনে, অথচ তুই সব ভুলে ওনার মেয়েকেই বিয়ে করছিস। স্ট্রেঞ্জ। তুর্য বলল। তোরা সবাই চুপ কর। আরব, তুই ঠান্ডা মাথায় বল, তুই কেন এই ডিসিশন নিলি? মেয়েটার সাথে যা হয়েছে এটা সাইড করে রাখলাম আমরা, কিন্তু মেয়েটাকে ঠকাচ্ছিস কেন? তুই কি ভালোবাসিস না? সত্যটা আমাদের বল। আন্টির মৃত্যুর পেছনে রোহানির বাবা দায়ী, তাহলে তুই কেন এই মেয়েকে বিয়ে করে নিজের জীবনটা শেষ করেছিস? আর তুই শায়নকে ভালোবাসতে। আরাফ চমকে উঠল সায়ন্তনীর নাম শুনে। আহনাব তুর্যের সামনে এসে বলল। মেয়েটার সাথে আরাফের কোনো ভবিষ্যৎ ছিল না, আর এত বছর পর সায়ন্তী এখানে কেন আসছে? তাহমিদ আরাফের সামনে এসে বলল। ভাই, এত কাহিনী না করে তোর ডিসিশন ক্লিয়ার কর। আরাফ বলল। হ্যাঁ, আমি রুহানিকে ভালোবাসি না। হ্যাঁ, আমি এখনো ভুলিনি আমার প্রতিশোধ। শাহবাজ খানকে আমি কখনো ক্ষমা করব না। আর সয়ন্তনীর চ্যাপ্টার কখনো আমার লাইফে ওপেনই হয়নি, তাই এটা নিয়ে আমাকে আর কিছু বলিস না। এবার আসি রুহানির কথায়। শোন, ওর প্রতি আমার একটা সফট কর্নার আছে, আমি ওকে এই অবস্থায় দেখতে পারছি না। এখন যদি এটা আমার ভালো লাগা হয় তবে তাই।
আমি এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করতে চাচ্ছি না, আর শাহবাজ খানের পাপের শাস্তি আমি ওনার মেয়েকে দিব না।